নমস্কার সবাইকে। দ্য ডেইলি সান থেকে শুভেচ্ছা এবং স্বাগত। তো বর্তমান প্রেক্ষাপটে যা চলছে, তো যেটা সব থেকে মজাদার এবং নিউজ যে ঘটনাটা যেটা চলছে এখন কারেন্ট সিচুয়েশনে, দেখবেন রিসেন্টলি এখন দেখবেন চারিদিকে হঠাৎ মধ্যে দেখাচ্ছে যারা করোনার যারা ডোজ নিয়েছে, তো এটা এতদিন কিন্তু ছিল না, 2 বছর 2.5 বছর 3 বছর হয়ে গেল, কিছু ছিল না। আজকের সাডেনলি দেখবেন চারিদিকে হঠাৎ মধ্যে কিছু কিছু ন্যারেটিভ বা কিছু কিছু দিকে খবর আসছে যে করোনা ডোজ যারা নিয়েছিল তাদের হেলথ প্রবলেম আসছে, হার্টের প্রবলেম আসছে, নার্ভের প্রবলেম আসছে, নানা রকম এগুলো আসছে। এক্সাক্ট এগুলো কি সত্যিই আসছে? হঠাৎ মধ্যে এই খবরটা কেন আসলো ঠিক ভোটের আগে? সামনে আপনার লোকসভা নির্বাচন, যেখানে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নমিনেট হয় থ্রু লোকসভা নির্বাচনে। তো সাডেনলি এখানে দেখাচ্ছে যে কি না, ম্যাক্সিমাম কিছু কিছু মিডিয়া দেখাচ্ছে যে ভারতবর্ষ যারা যারা কোভিডশিল্ড নিয়েছিল তাদের সাইড এফেক্ট হিউজ হয়ে গেছে, সাইড এফেক্ট আছে। একটা মানুষের মধ্যে আত্মবিশ্বাস কোনো কিছু কোনো যদি হয়, আমি ধরে নিলাম হ্যাঁ সেখানে আসছে, তাহলে তার অনুযায়ী আবার কিছু, কারণ সেই সময় মানুষের মধ্যে এমন কিছু পজিশন ছিল যে আগে বাঁচাটাই মেন দরকার ছিল, যে পরে কী হবে আমি দেখব। এত কিছু তো তখন প্রত্যেকেই চেয়েছিল যে আমি আগে বাঁচতে চাই। এই যে আমাদের কাছে যে প্যান্ডেমিকটা শুরু হয়েছে, করোনা প্যান্ডেমিক, তো এই প্যান্ডেমিকটা যাতে থেকে আমরা বাঁচতে পারি, সুরক্ষা কারণ প্রচুর আমাদের ক্ষয়ক্ষতি করেছে দেশের, তো সেখান থেকে বাঁচার জন্য এই করার জন্য আমরা কী করলাম না, আমাদের দেশের গভর্নমেন্ট থেকে প্রচুর মেডিসিনগুলো সারা বিদেশেও আমরা এক্সপোর্ট করলাম, দেশের মানুষকেও আমরা দিলাম ফ্রি অফ কস্টে। তো সেটা যদি সাইড এফেক্ট হয় তার নিশ্চয়ই সলিউশন বেরোবে। যদি হয় সাইড এফেক্ট, আর সাইড এফেক্টটা ঠিক ঠিক ভোটের আগেই হলো, এতদিন ধরে হলো না, এসে গেলো না, ঠিক দেখবেন আমরা কারেন্ট সিচুয়েশনে ভোটের আগেই চলে আসলো। মানে মানুষের হলে কি এই ঠিক 10-15 দিনের মধ্যে সব মানুষের প্রবলেম শুরু হয়ে গেল? 6 মাস পরেও আসতে পারতো, 1 বছর পরেও আসতে পারতো। 2 বছর হয়েছে একটা মেডিসিন অ্যাক্সিডেন্ট সাইড এফেক্ট আসছে। আমি 5 বছর ধরে রিসার্চ করি, 5 বছর ধরে রিসার্চ করে দেখি করোনা প্যান্ডেমিক এন্ড হলো 2023-এর দিকে, 2022-এর এন্ড তো 2023-এর ফার্স্টের দিকে, তো সব 1 বছর 1.5 বছর হয়ে গেছে। আমি 5 বছর যে কোনো 4-5 বছর রিসার্চ করবো, কারণ ওই সময় কুইক মেডিসিন তৈরি হয়েছে। তো তার একটা যে সাইড এফেক্ট হতে পারে সেটা 5 বছর তো রিসার্চ করি, কী কী প্রবলেম আসছে, কত মানুষের মধ্যে থেকে আসছে, তা না করে এটা হঠাৎ মধ্যে একটা স্প্রেড শুরু করে দিল, এই আসছে এই আসছে এই আসছে। তো যদি আসে তাহলে তার সাইড হিসেবে ডোজ হিসেবে গভর্নমেন্ট ব্যবহার করুক। তো এটা নিয়ে বলতে চাইছি, দেখুন এইসবের পেছনে মেন যেটা কী হয়, নেগেটিভ কী হয়, ভোটে বিশেষ করে ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে, অলরেডি বিকাম ফোর্থ ফিফথ পজিশনে ভারতের জিডিপি এখন বিলং করছে। তো খুব কুইক, যেখানে গভর্নমেন্টের একটা এক্সপেকটেশন ছিল 2029-এর মধ্যে ইন্ডিয়া থার্ড পজিশনে আসবে। এটা একটা টার্গেট, একটা টার্গেট আর অ্যাচিভমেন্ট দুটো আলাদা। টার্গেট আমি একটা ফিক্সড করলাম আর আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করছি যে এটা আমার টার্গেট। কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে যেসব রেটিং আইএমএম আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আরও বিভিন্ন সব সংস্থাগুলো আছে, তো ওরা অলরেডি ভারতকে দিয়েছে যে 2027-এর মধ্যে ইন্ডিয়া বিকামের থার্ড লার্জেস্ট ইকোনমিক জিডিপিতে পৌঁছে যাবে। এটার পিছনে সব থেকে বেশি কারা শত্রু হবে, তার সামনে যারা থাকবে। সামনে কে কে আছে? 1 আছে আমেরিকা, 2 আছে চায়না। তো তারা চাইবেই যে ভারতে ভোটাররা ইনফ্লুয়েন্স করতে, কারণ ভালো করেই জানে চায়না এবং আমেরিকা বর্তমান আমাদের যে দেশে যে সরকার চলছে, সরকার কিন্তু এদেরকে কোনো ইন্টারফেয়ার করতে দেয় না আর দেবেও না। ওরা দেখছে যে যদি ভারত যদি আস্তে আস্তে এইভাবে ডেভেলপমেন্টে এগিয়ে যায়, তো সেখানে তো আমাদের কোনো কিছু শুনবেন বা আমাদের কোনো কিছু প্রভাব বিস্তার করতে পারবে। তো তারা চাইবে তাদের পছন্দ মতো কেউ নমিনেট হোক এখানে, যেটা আজকে বছরের পর বছর 70 বছর ধরে হয়ে আসছে। আপনি ম্যাক্সিমাম দেখবেন সারা বিশ্বে দেখুন, কংগ্রেস থেকে শুরু করে আর যেসব পলিটিক্যাল পার্টিগুলো আছে, এরা ম্যাক্সিমাম কী প্রচার করে না, প্রচার করবে কি না বিদেশ থেকে পড়াশোনা করবে। 70 বছর ধরে দেশে যদি ডেভেলপমেন্ট না হয়, কোথায় না অক্সফোর্ড, আর অক্সফোর্ড কোথায় না ইংল্যান্ডে। সেই ইংল্যান্ড আমাদের ভারতবর্ষে কতদিন ধরে রাজত্ব করে গেছে? 200 বছর ধরে রাজত্ব করে গেছে। কত জিডিপি এখান থেকে নিয়ে গেছে সেটা যদি ক্যালকুলেশন করি শুনলে খারাপ লাগবে। তো এই যে 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 পিছনে যে ন্যারেটিভগুলো আছে যে আছে, দেখবেন সবগুলো দেখুন কোথায় চলে যাবে না, ওটার মধ্যে আপনার চলে যাবে কোথায় না, অক্সফোর্ডে পড়াশোনা করতে। অক্সফোর্ড থেকে আমি পড়ে এসেছি, আমি অক্সফোর্ডকে খারাপ বলছি, কিন্তু ম্যাক্সিমাম যে যে ব্রেন ওয়াশগুলো বা যে জিনিসগুলো হয় এখান থেকেই হয়। আর সারা বিদেশ থেকেই চেষ্টা করছে যে ভারতবর্ষকে ইনফ্লুয়েন্স করতে মানে এখানে তাদের নিজস্ব একটা থাকবে, তারা সেটাকে নমিনেট করবে এবং তাদের পছন্দ মতো সরকার চলবে। যেটা বর্তমান প্রেজেন্ট সরকার সেটা কিছুতেই কোনো কিছু করতে দিচ্ছে না। তো তারা চাইছে, দেখবেন এই কিছুদিন পরে আমেরিকারও নির্বাচন আছে। দেখুন লাস্টবারে যখন আমেরিকাতে যখন নির্বাচন হয়, ভোটার নির্বাচন হয়, জো বাইডেন যখন আসে, তার আগে দেখবেন ওখানে একটা রাইট হয়েছিল। তো ওই রাইটে
কাদের মধ্যে হয়েছিল? রাইটটা হয়েছিল শ্বেতাঙ্গ বনাম কৃষ্ণাঙ্গ, কালোদের সঙ্গে ফর্সাদের। রাইটটা কী নিয়ে হয়েছিল না, একজন পুলিশ অফিসার, একজন কৃষ্ণাঙ্গ মানুষ গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল এবং সেটা কোনো কারণে সে ট্রাফিক ফেল করেছিল, তো তাকে ঘুরিয়ে বেঁধে নিয়েছিল। সেইটা নিয়ে কী হলো, দেশে রাইট হয়ে গেল। সেখান থেকে কার নাম দোষ চলে আসলো না, ডোনাল্ড ট্রাম্পের দোষ চলে আসলো এবং ধর্মবিশ্বাস হয়ে গেল। আপনি এটা ভেবেছেন? দেখবেন আমেরিকার মতো দেশে পুরো ঠিক ভোটের আগে এইটা হলো। ভালো করে দেখবেন ওই সময় ভারতবর্ষের সঙ্গে দেখুন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কিন্তু ভালো রিলেশন হয়েছিল। আর দেখুন আমাদের ভারতবর্ষে এই যে বামপন্থী যে কমরেড যে কমিউনিস্ট পার্টিগুলো আছে, এরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল রাস্তায় নেমে। যেখানে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের সঙ্গে একটা সম্পর্ক ভালো রেখে যে তোমরা ন্যাটোর মতো একটা তৈরি করো, যেখানে জাপান থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, নিয়ে আমরা করবো, যেখানে চীনকে আমরা গার্ড করতে পারি। যখনই ডোনাল্ড ট্রাম্প সিরিয়াসলি এটা এগোতে চাইলো, ভারতবর্ষ এটাকে অনেকটা মুভ করলো, ঠিক তখনই তার একটা নির্বাচন এবং হারিয়ে গেল। তার মানে আমি এটা বলতে চাইছি, ওখানে চীনের পরিষ্কার ওখানে ইনফ্লুয়েন্স ছিল আমেরিকার ভোটার নির্বাচনে, ভোটিং নির্বাচনে। কেন বলছি এই কথাটা? কারণ ডোনাল্ড ট্রাম্পের থাকারই কথা ছিল। ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব একটা খারাপ কাজ কিছু করেছে তা না, ভালো কাজ করেছে, কিন্তু ওই যে ওদেরও কিছু ন্যারেটিভ থাকে, সেই ন্যারেটিভগুলো ওখানে কাজ করেছে, ভালো করে ইনফ্লুয়েন্স হয়নি, যার জন্য চলে এসছে। আর আমেরিকারও ওখানে যারা আসতে চাইছে তারা তো চাইবেই। এখন দেখবেন চীনের সঙ্গে আমেরিকার কিন্তু সম্পর্ক ভালো। এই যে জো বাইডেন আসছে, দেখুন সম্পর্ক ভালো। রিসেন্টলি আপনি জানবেন না, কিছুদিন আগে চীনের সঙ্গে জো বাইডেনের ফোনে কথাও হয়েছে। তো আমরা এগুলো বলি যে ভারতবর্ষে যে ইন্ডিভিজুয়াল, আমরা যে স্বতন্ত্র, আমরা ইন্ডিভিজুয়ালভাবে যে আমাদের দেশের ডেভেলপমেন্ট বা দেশের যা হবে আমরা নিজেরা ডিসিশন নেব, সেটা আমরা নিচ্ছি, কিন্তু পেছনে চেষ্টা করে যাচ্ছে যে কোনোভাবেই এই সরকারকে ফেলাতে। কারণ এই সরকার তো বিদেশের কথা শুনবে না। কারণ আমি আমার দেশের কথা শুনবো, আমার মানুষ আমাকে ইলেক্টেড করেছে, হিউজ মানুষ আমাকে ভোট দিয়েছে, এই করেছে। তো এই যে এই ব্যাপারগুলো, তো তাই জন্য বলছি প্রতিটা জিনিসের পেছনে না, আগে কী হতো আমরা অত ভাবতাম না। কেন ভাবতাম না? আমরা ভাবতাম পেছনে কোনো কিছু কারণ নেই, নর্মাল যেটা হচ্ছে এটা। কিন্তু আপনি এখন প্রতিটা জিনিসে না দেখবেন, খুঁজে দেখবেন পেছনে লজিক আছে। এখন ওয়ার্ল্ড পলিটিক্স এমনভাবে ইনভলভ হয়ে গেছে, আপনার ওয়ার্ল্ড পলিটিক্স আপনার বাড়ির পাড়াতেও এসে ইনভলভ হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন না। কীভাবে বুঝতে পারবেন না? কেন এই কথাটা বললাম? ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় কমিউনিস্টরা কী করেছিল, মিছিল বের করেছিল আমার পাড়াতে। কাদের বিরুদ্ধে? না কিনা পুঁজিবাদীর বিরুদ্ধে। আচ্ছা বলুন তো, পুঁজিবাদী কারা? বর্তমান সমাজে পুঁজিবাদী কারা? সব থেকে 1 নম্বর পুঁজিবাদী আমেরিকাকে বলে। চীন পুঁজিবাদী না। চীনকে যে এখন বর্তমানে বলা হয় যে পুরো সুদখোর মহাজন। আগেকার দিন আমরা শুনতাম সুদখোর মহাজন, প্রচুর টাকার লোককে সুদ দিত চড়া, সুদ নিতে পারতো না, তার জায়গা নিয়ে নিত, তার ঘরবাড়ি নিয়ে নিত, তার সম্পদ নিয়ে নিত। চীন হয়ে গেছে এখন কেস, চড়া দামে লোন দিচ্ছে, লোন দিয়ে কী করছে, শোধ করতে পারছে না, তার জায়গা নিয়ে নিচ্ছে, তার পোর্ট নিয়ে নিচ্ছে। তো এটা এই যে কমিউনিস্টের ভাবধারা, একটা কমিউনিস্ট, আমাদের দেশে কোনো কমিউনিস্ট আজ পর্যন্ত বলেছে প্রতিবাদ দেখেছেন একটা কোনো প্রতিবাদ যে এইগুলোর বিরুদ্ধে কথা বলতে? ওরা বলবে না, কারণ ওরা মনে করে এটাই ঠিক। ওরা বলে মুখে পুঁজিবাদীর বিরুদ্ধে, কিন্তু সবথেকে বড় পুঁজিবাদী ওরাই। তো ওই জন্য বলছি প্রতিটা ভোট মূল্যবান, ভোট দেওয়ার সময় ভেবেচিন্তে ভোট দেবেন। আবার ফোন আসছে। তো এই পুঁজিবাদীর এই জিনিসটাই বলতে চাইছি যে ভারতবর্ষে প্রতিটা জিনিসে এখন বিদেশি এখন ইনফ্লুয়েন্স চেষ্টা করছে চারিদিক থেকে নানা রকমভাবে। পেরে উঠতে পারছে না, পারবে না তো সহজে না, কিন্তু চেষ্টা করেই যাচ্ছে কোনো রকমভাবে ড্যামেজ করার জন্য, যাতে আমাদের ডেভেলপমেন্টটা ডাউন হয়ে যায়। আমরা যেভাবে এগিয়ে চলছি কুইক ফাস্ট, এভাবে যদি এগিয়ে যাই তাহলে আমরা বিশ্বে একটা ভালো পজিশন পেয়ে যাব। সেখানে বাকি যে দেশগুলো আছে তারা পেরে উঠতে পারবে না, তারা চাইবে এইটাই একটা মেন সুযোগ। কারণ সবাই জানে যে বেড়ে ওঠার সময় যদি আমি ওকে ঘা দিতে পারি বা কোনোভাবে ব্রেক করতে পারি, তাহলে কিন্তু একটা জায়গায় পৌঁছতে পারবে না। সেই টাইমটা হচ্ছে ভারতবর্ষের এখন। তো ভারতবর্ষের সব মানুষকে বলছি, একজোট হয়ে থাকুন, একইভাবে ডিসাইড করুন এবং পারফেক্ট ভোট দিন। হ্যাঁ, অনেক কিছু ভাবলাম, যে পিএম আছে ভালো মতো কাজ করছে না, অনেক কিছু মনে হতে পারে যে না, মনের এক্সপেকটেশন হয়নি যেখানে হচ্ছে, কিন্তু আপনি ওভারঅল বিচার করুন। যেমন একটা জিনিস জানবেন, কখনো কখনো কী হয়, সার্বিক দেশের উন্নয়ন হয় কিন্তু ইন্ডিভিজুয়াল হয় না, আবার কখনো কখনো ইন্ডিভিজুয়াল উন্নয়ন হয় কিন্তু সেখানে দেশের উন্নয়ন হয়। তো এইগুলো কোথাও না কোথাও স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু নিজের জায়গায় ঠিক থাকুন, দেখবেন সুদিন প্রত্যেকেরই কম বেশি আসবে আর আমরা ঠিক জায়গায় পৌঁছতেও পারবো। তো দেশকে ভালোবাসলে সব ভালোবাসায় থাকবে। দেশ যদি ভালো থাকে আমরা সবাই সুরক্ষিত থাকবো, ভালো থাকবো। দেশের ডেভেলপমেন্ট হওয়া মানে আমাদেরই ডেভেলপমেন্ট, কারণ সুযোগ সুবিধাগুলো তো গভর্নমেন্ট নেয় না, মানুষের জন্যই হয়, মানুষ এগুলো ইউজ করে।
ট্রান্সপোর্ট বলুন বা রোড বলুন বা যাই কিছু হোক, ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো তো আমরা সাধারণ মানুষ ইউজ করি, তো এগুলো আমাদের বেনিফিশিয়ালের জন্য। তো সেই জিনিসগুলোকে দেখে ভেবে চিন্তে ভোটগুলো ই করুন, আর সবসময় চেষ্টা করবেন দেশের সঙ্গে থাকার জন্য, করার জন্য। এবার আপনার ব্যক্তিগত মত, আপনি সেটা বিচার করে দেখবেন কীভাবে কী হয়। তো বুঝলেন কী বলবে? ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আর ডেইলি সানের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে দিন। আস্তে আস্তে দেখবেন ভালো করে খবর আসবে, যেগুলো যেগুলো আপনারা চাইছেন।